হরতাল অবরোধের মাঝেই বুধবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হলে দায় বিএনপি জামায়াত জোটের, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। নির্বাচনের উদ্দেশ্য থাকলে বেগম জিয়া সাধারণ ভোটার পুড়িয়ে মারত না, তার লক্ষ্য অবৈধভাবে ক্ষমতায় বসা, বললেন সৈয়দ আশরাফ। সুষ্ঠু নির্বাচনের জন্য মামলা প্রত্যাহারের দাবি বিএনপির। প্রার্থীদের মধ্যে যাদের মামলা রয়েছে তাদের বিবরণী কমিশনে দেয়া হয়েছে, জানালো ডিএমপি। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট, চরম দুর্ভোগে নগরবাসী, দায় এড়াতে নানা অজুহাত ও আসার। এবং ইউরোপ জুড়ে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের খবরে বিভিন্ন শহরে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক, বৈধ কাগজপত্র থাকলেও দুশ্চিন্তায় অনেকে। প্রবাসী সময় সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বুধবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে 10,73,884 জন পরীক্ষার্থী। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্টার এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় 92টি কেন্দ্রে অংশ নেবে 80,659 জন শিক্ষার্থী। পরীক্ষার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। পরীক্ষা উপলক্ষে গঠন করা হয়েছে 50টি ভিজিল্যান্স টিম। এক কথায় বলা যায় আমরা চূড়ান্তভাবে প্রস্তুত। আমরা যে কোনো পরিস্থিতিতেই আমাদের এবার এসএসসি পরীক্ষা আমরা নেব। রাজশাহী বোর্ডে 698টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,07,090 জন পরীক্ষার্থী এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার জন্য মোট কেন্দ্র 185টি। পরীক্ষা চলাকালীন অবস্থায় 150টি ভিজিল্যান্স ও 7টি ঝটিকা দল নিরাপত্তা রক্ষায় কাজ করবে। সিলেট বিভাগের 4টি জেলার 75টি কেন্দ্রে পৌঁছে গেছে পরীক্ষা সামগ্রী। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি কেন্দ্রে। এবছর বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় 58,063 জন পরীক্ষার্থী রয়েছে। বিজিপ্রেস থেকে প্রশ্নগুলো ছাপা করে প্রশ্ন ট্রাঙ্কজাত করে সেন্টারে প্রশ্ন ট্রেজারিতে পৌঁছে দিছি। ইতিমধ্যে ট্রেজারি থেকে প্রশ্ন সেন্টারে চলে গেছে। বরিশালে 301টি শিক্ষা প্রতিষ্ঠানে 56,600 পরীক্ষার্থীর জন্য মোট 109টি কেন্দ্র এখন পুরোপুরি প্রস্তুত। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রের 200 গজের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে, নিশ্চিন্ত মনে যাতে পরীক্ষা হলে আসতে পারে এবং বাড়িতে যাতে ফিরে যেতে পারে। এই জন্য রাস্তায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় 8টি জেলার 887টি শিক্ষা প্রতিষ্ঠানের 90,381 জন পরীক্ষার্থী অংশ নেবে। আর এর জন্য কেন্দ্র রয়েছে 182টি। এই হরতাল অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। যদি এমনই ভাবে আমাদের এইচএসসিটা বাধাগ্রস্ত হয় তাহলে এটা তো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আমাদের লাইফের। আমাদের ফিউচারটাই অনিশ্চয়তার মধ্যে চলে আসবে। যশোর বোর্ডের কেন্দ্রগুলোতে প্রায় এক সপ্তাহ আগেই পৌঁছে গেছে পরীক্ষার উপকরণ। এই বোর্ডে এবছর 212টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মোট পরীক্ষার্থী 1,16,905 জন। পরীক্ষা অনুষ্ঠানের জন্য যত প্রস্তুতিমূলক যত কাজ আছে ইতিমধ্যে আমরা শেষ করেছি। এদিকে কুমিল্লা বোর্ডের অধীনে 6টি জেলার 175টি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম। বোর্ডে এবার 1,09,74 জন পরীক্ষার্থী অংশ নেবে। সাবিহানিপা, সময় সংবাদ। এদিকে পরীক্ষা চলাকালে কোনো সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে পরীক্ষার্থীদের সামান্যতম ক্ষতি হলে বিএনপি জামায়াতকেই তার দায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, 20 দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ অকার্যকর হওয়ায় পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না এবং নির্ধারিত সময়সূচি অনুসারেই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো হরতালও হয় না, কোনো অবরোধও হয় না এবং হরতাল অবরোধ এইগুলার নাম ধারণ করে কিছু লোককে হত্যা করা ছাড়া এই হরতাল আহ্বানকারীদের আর কোনো কাজ নাই। নির্ধারিত রুটিন অনুসারে বুধবার থেকে পরীক্ষা শুরু হবে, এই রুটিন অনুসরণ করা হবে। নিরাপদের জন্য পরীক্ষা দিতে পারে, এই জন্য আমরা বাড়তি আইন শৃঙ্খলার সুযোগ আমরা গ্রহণ করছি। রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সবার প্রতি সবাই যেন সহযোগিতা করেন। তারা আমাদের শিক্ষার্থী, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তাদের সব রকমের সহযোগিতা দিয়ে যাব। আর আমরা আশা করব যে কেউ তাদের পথে কোথাও বাধা সৃষ্টি করবেন না। যদি চুল পরিমাণ কোনো ক্ষতি আমাদের ছেলে মেয়েদের হয় তার জন্য দায় দায়িত্ব সমস্ত বর্তাবে বিএনপি, জামাত, এই জোট যারা এইরকম একটা হিংস্র পথ অবলম্বন করিয়া মানুষ হত্যার পথ গ্রহণ করছেন তাদের উপর বর্তাবে।
এদিকে এইচএসসি পরীক্ষার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা সহ সারা দেশে 140 প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার সময় বিএনপিকে হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচি না দেওয়ার আবারও আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার সাভারের আমিনবাজারে একটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 3 মাস থেকে এইচএসসি পরীক্ষা শেষ হতে একটি গোষ্ঠী আজকে আমাদের ছাত্রছাত্রীদের পড়ালেখার বিঘ্ন সৃষ্টি করছে। তারা নতুন বই পেয়েছে, নতুন বই তারা হাতে নিয়ে পড়তে পারেনি। এই ইন্টারমিডিয়েট পরীক্ষা এখন পর্যন্ত হরতাল অবরোধ তারা প্রত্যাহার করে না, উঠায় না। নির্বাচনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হরতাল অবরোধ নাই ঠিকই, কিন্তু সমস্ত বাংলাদেশে এখনো আগুনে মানুষ পুড়িয়ে মারার জন্য এই অস্ত্রটা, অবরোধের অস্ত্রটা, হরতালের অস্ত্রটা তারা এখন অব্যাহত রেখেছে। যারা মানুষ পুড়িয়ে মারে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে দয়া করে এই ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করুন। এদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগর বাদে আবারও বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত হরতাল ডেকেছে 20 দলীয় জোট। পাশাপাশি বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে জোটটি। 20 দলীয় জোটের সভানেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, নির্বাচন কিছুই চান না, তার উদ্দেশ্য অবৈধভাবে ক্ষমতায় যাওয়া। এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বেগম জিয়া বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চান। মঙ্গলবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চ আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। আপনি চান শুধুমাত্র ছলে বলে কৌশলে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা। যদি আপনার আন্দোলন থাকতো তত্ত্বাবধায়ক সরকারের জন্য, মধ্যবর্তী নির্বাচনের জন্য, আপনি জ্বালাও পোড়াও করতেন না। কোন রাজনৈতিক যদি নির্বাচনে যেতে চায়, তার ভোটারদেরকে যদি পুড়িয়ে মারে, তাহলে কি তার পক্ষে কেউ ভোট দিবে? উদ্দেশ্যটা হলো এই বাংলাদেশটাকে একটা অকার্যরত রাষ্ট্র হিসেবে পরিণত করা। উনার সাথের যে পাকিস্তান, সেই পাকিস্তানকে আবার জোড়া লাগানোর জন্য তিনি জীবনে কোনোদিন এই বাংলাদেশকে স্বীকার করেন নাই। সত্যিকারের নির্বাচন করতে কারাবন্দী প্রার্থীদের মুক্তি দিয়ে প্রচারণার সুযোগ করে দিতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এছাড়াও সমান সুযোগ দিয়ে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। এই নির্বাচন তো একটা ঠিক 5 জানুয়ারি নির্বাচন 2014 সালের মতো হলে চলবে না। এই নির্বাচনকে সত্যিকারভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। গোটা আন্তর্জাতিক পরিমণ্ডলের তাকিয়ে থাকবে। সেই নির্বাচনে তারা দেখতে চাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তারা দেখতে চাবে যে সকলের জন্য সমান প্লেইং ফিল্ড এখানে হয়েছে। যারা সম্ভাব্য মেয়র ক্যান্ডিডেট তারা আত্মগোপনে, তাদের নামে হাজারো মামলা, তারা জেলখানায়, তাহলে কে নির্বাচন করবে? সুতরাং যদি সত্যিকারভাবে তারা নির্বাচনটাকে গ্রহণযোগ্য করতে চায়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করতে চায়, তাহলে তাদেরকে মুক্ত করতে হবে। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিবরণী নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। মঙ্গলবার ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের কথা জানান। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ মুলতবি রয়েছে কিনা এটি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এবং কাল থেকে যাচাই বাছাই হবে, অর্থাৎ প্রার্থিতা যাচাই বাছাইয়ের কাজটি শুরু হবে। প্রবাসী সময় আরও থাকছে। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্তে গাফিলতি, খালাস পেতে পারেন পলাতক আসামি, জানালেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালের ক্ষোভ। এবং গণমাধ্যমে প্রচারের 24 ঘন্টার মধ্যেই বসতভিটায় ফেরত আনা হলো অত্যাচার নির্যাতনে বাড়ি ছাড়া বরগুনার 14টি হিন্দু পরিবারকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাস নিজ বাসায় খুন হয়েছেন। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের বাসায় এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার সকালে। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ বলছে অপরাধী শনাক্তে মাঠে নেমেছে তারা।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের এ ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বাস করতেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাস। সোমবার রাতে কে বা কারা বাসায় ঢুকে নৃশংসভাবে আহত করে শীতাংশু শেখর বিশ্বাস, তার স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাস সহ 2 মেয়েকে। গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আহতদের আর্তনাদের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে যায়। পরে তাদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কৃষ্ণা কাবেরীকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি পূর্ব পরিচিত কেউ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। যে কোনো কারণে বাসা হয়তো ঢুকে যাতায়াত ছিল আগে, সেই সুবাদে ঢুকে সবাইকে মেরে হয়তো বা কিছু নিয়ে যাওয়ার কথা প্ল্যান হয়তো বা তার ছিল। ওদের বাসায় কেউ আসছিল, তারা কিছুক্ষণ অপেক্ষা করছিল, ছিল ওখানে। তারপরে ওরা মানে অস্ত্র দিয়ে হোক বা কোনো দিয়ে হোক তাকে আঘাত করেছে এবং পরে আগুনও লাগাই দিয়েছে। এদিকে হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেশীদের কাছে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। 5-6 মাস আগে বলছিল কে না কে ওদের বলছে আমরা ইন্ডিয়া থাকি, কিছু টাকা দিতে হবে, নাহলে তোর মেয়েরা তো কখন প্রিপারেটিতে আসে, কখন কোচিং সব জানা আছে। ওইটা নাকি ওদেরকে হুমকি দিত। এবং তোমরা পুলিশকে জানালে তো মেরে ফেলবে। বিজনেস পার্টনার জয়েন্ট শেয়ারবাজারে আর কি আহমেদ একজন ম্যানেজার, সে কেক নিয়ে আসছে, একটা কালো ব্যাগ নিয়ে আসছে, আর এসে 6টা গ্লাস ছিল, 6টা গ্লাসের ড্রিঙ্কস ছিল, আর এটাতে পয়জন ছিল কেকটাতে। অন্যদিকে এরই মধ্যে একজন অপরাধীর নাম পুলিশের হাতে এসেছে। এছাড়া হত্যার কারণ ও বাকি অপরাধীদেরও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানালেন এই কর্মকর্তা। হাতুড়ি দিয়ে সে মাথায় আঘাত করেছে এবং একটি মাত্র হাতুড়ি এই কাজে ব্যবহৃত হয়েছে। যতটুকু তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি, একটি নামে আমরা পেয়েছি এবং সে কোথায় কাজ করে, তার বাসা কোথায়, তার স্থায়ী ঠিকানা কোথায়, বর্তমান ঠিকানা কোথায়, সবগুলি আমরা পেয়েছি এবং আমাদের টিম সেই বিষয়গুলি নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। আহত শীতাংশু শেখর বিশ্বাস ও তার 2 মেয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ব্লগার ওয়াশিকুর বাবুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও অনেকের নাম এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে হাতে নাতে ধরা পড়া 2 জনই ভুয়া তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি ধরা পড়া 2 জন নিজেদের যে মাদ্রাসার ছাত্র বলে দাবি করেছিল, খোঁজ নিয়ে তার সত্যতাও পায়নি পুলিশ। এদিকে মঙ্গলবার আটক 2 জনের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ব্লগার ওয়াসিকুর রহমান সোমবার সকালে তার বাসার কাছেই নির্মমভাবে খুন হন। পুলিশ বলছে তার আগের দিন বিকেলে মূল পরিকল্পনাকারী মাসুম হত্যা মিশনে অংশ নেয়া জিকরুল, আরিফ ও তাহেরকে ওয়াসিকুরের বাসা চিনিয়ে দেয়। তাকে চেনার সুবিধার্থে ছবিও দেখায়। পুলিশ আরও জানিয়েছে হাতে নাতে ধরা পড়া জিকরুল ও আরিফ জিজ্ঞাসাবাদে ভুয়া তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা ও মিরপুরের দারুল উলুম মাদ্রাসার ছাত্র দাবি করলেও খোঁজ নিয়ে জানা গেছে তা সত্য নয়। একসাথে হত্যা মিশনে অংশ নিলেও তারা একে অপরকে না চেনারও দাবি করছে। কেউ কাকে চিনে না, এটা তাদের কথা। এটা আমরা ভেরিফাই করছি, এই নামেও নাই, ওদের রোল নাম্বার দিয়েছে, এটা ঠিক নেই। আরিফটা মিরপুরে, ওটাও ভুয়া। মিরপুরে সব মাদ্রাসা আছে হয়তো, কিন্তু এই মাদ্রাসাটা না, আছে মাদ্রাসা মিরপুরে। আরিফ কিন্তু মিরপুরে একটা সন্ত্রাস বিরোধী আইনের আবার আসামি, সে জামিনে আছে। পুলিশ আরও জানিয়েছে ওয়াসিকুর ফেসবুক ছাড়াও 3টি ব্লগে লেখালেখি করতেন। বাবু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও অনেকের নাম পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। তবে খুনিরা কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা। 3 জন তারা সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছিল। তো এর পেছনেও কিছু লোক কাজ করেছে। তো সেই নামগুলিও আমরা পেয়েছি, সেগুলি আমরা যাচাই বাছাই করছি, সেগুলি আসলে সত্যিকারের নাম নাকি ছদ্ম নাম, সেগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি। 3টা ব্লগে সে লেখালেখি করতো, প্লাস সে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে সে ফেসবুকেও সে লেখালেখি করতো, স্ট্যাটাস দিত। হত্যাকাণ্ডের ধরন দেখলেই বোঝা যায় যে এটা কোনো তাৎক্ষণিক হত্যাকাণ্ড নয়, কাজে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মতাদর্শগত বিরোধের জেরেই যে ওয়াসিকুর খুন হয়েছেন সে বিষয়ে নিশ্চিত পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্তে গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। কিশোরগঞ্জের পলাতক রাজাকার সৈয়দ হাসান আলীর মামলার শুনানিকালে তদন্তের নানা অসঙ্গতি নিয়ে তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরের ওপর এ ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। যদিও আদালত থেকে বেরিয়ে ট্রাইব্যুনালের এমন ক্ষোভের বিষয়টি অস্বীকার করেছেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। আফজাল হোসেনের রিপোর্ট। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল এলাকায় ২৪ জনকে হত্যা, ১২ জনকে নির্যাতন এবং শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগে ট্রাইব্যুনালে বিচার চলছে রাজাকার সৈয়দ হাসান আলীর। ৭২ সালের দালাল আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
পলাতক এই রাজাকারের বিরুদ্ধে 1 বছরেরও বেশি সময় ধরে তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। মঙ্গলবার আসামিপক্ষের জেরার মুখে উঠে আসে তদন্তের নানা অসঙ্গতির বিষয়টি। এ বিষয়ে আদালত মামলায় নিয়োজিত প্রসিকিউটরকে জিজ্ঞাসা করলেও কোনো সদুত্তর মেলেনি। যদিও আদালত থেকে বেরিয়ে তিনি জানান সুষ্ঠুভাবে তদন্ত হয়েছে। না, আমাদের তো খুব কোনো ছিল না। তদন্ত সঠিকভাবে হয়েছে, যেভাবে হওয়ার কথা সেভাবে হয়েছে এবং সেভাবে করেছে। রাজাকার হাসান আলীর পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী মনে করেন তদন্তের এমন অসঙ্গতির কারণেই তার মক্কেল খালাস পাবেন। সৈয়দ মোহাম্মদ হাসানের ছাড়াও অন্যান্য মানুষের বিরুদ্ধে, অন্যান্য রাজাকারদের বিরুদ্ধে নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এবং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়নি কেন এবং তাদের ব্যবস্থা কিভাবে নেওয়া যেতে পারে এই মর্মে জিজ্ঞাসাবাদ করেছি। পরে মামলাটির সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করে আগামী 15 এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীতে পানি সংকট নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী, আর বেশিরভাগ এলাকায় দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছেন গ্রাহকরা। এজন্য ওয়াসার অব্যবস্থাপনাকেই দুষছেন নগরবাসী। তবে ওয়াসার দাবি, পরিশোধনে বেশি কেমিক্যাল ব্যবহার করায় পানিতে দুর্গন্ধ এবং কয়েকটি পাম্প নষ্ট থাকায় সাময়িক সমস্যা হচ্ছে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। পশ্চিম যাত্রাবাড়ির জেলেনগর লেনের বেশিরভাগ বাড়িতেই পানি নেই কয়েক মাস ধরে। ভরসা কেবল ওয়াসার পাম্প থেকে 2 গজ দূরের এই কলটি। তবে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কারো ভাগ্যে জোটে আর কারো ভাগ্যে জোটে না। টানতে টানতে চাপা বিষ করে, বেশি আসে না। আমার প্রেসার কম আছে আর কি, এই কারণে এই কলটা পানি আসে না। আর মন্দিরে আপনার প্রায় বাড়িতেই পানি নেই। কিন্তু পানির অপচয়ের নজিরবিহীন উদাহরণ আছে পার্শ্ববর্তী সায়েদাবাদ এলাকায়। এখানে বছরখানেক ধরে ওয়াসার পাইপ ফেটে পানি উপচে পড়ে ফ্লাইওভারের প্রবেশপথ এবং পাশের এলাকা পরিণত হয়েছে নালায়। এদিকে সায়েদাবাদ সহ পার্শ্ববর্তী এলাকার পানি দুর্গন্ধযুক্ত ও ব্যবহার উপযোগী নয় বলে অভিযোগ এলাকাবাসীর। 2-1 এককালে গন্ধ, পচা দুর্গন্ধ আসে, চুলকানি হয়, ওই সময় তো পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়। মর্স জোনের 3 নম্বর এই পানির পাম্পটি বন্ধ আছে 1.5 মাসেরও বেশি সময় ধরে। মূলত এই পাম্প থেকে কোন রকম পানি সরবরাহ না থাকায় মোহাম্মদপুর হাউজিং এর এই এলাকাটির পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ওয়াসার অন্য 2টি পাম্প থেকে পানি সরবরাহের মাধ্যমে 3 নম্বর জোনের ঘাটতি মেটানোর চেষ্টা চললেও স্থানীয়দের ওয়াসার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। চাবি দিয়ে খোলে, আবার টাকা খায়, আবার ছাড়ে। 1 মাস 17 দিন ধরে কেউ ঘুমাইতে পারি না। বাচ্চা গাচ্চা সবাই কলসি লই দৌড়ে। 300 টাকার গাড়ি 500 টাকা নেয়, তাও আসে না। ঢাকা ওয়াসার দাবি, পানির স্তর নিচে নেমে যাওয়ায় বছরের এই সময়টাতে প্রতি বছরই সমস্যা দেখা দেয়। ডিপ টিউবওয়েল ডিফাঙ্ক্ট হয়ে গেছে, সো দে উইল টেক কেয়ার অফ ইট। এত বেশি দূষিত থাকে নদীর পানি, যেটাকে আমরা প্রথমে প্রি ট্রিট করি, তারপরে নর্মাল ট্রিটমেন্ট করি। কিন্তু এই ক্ষেত্রে অ্যামোনিয়ার ভাগ এত বেশি থাকে যে আমাদের সেটাকে নিউট্রালাইজ করার জন্য ক্লোরিন ব্যবহার করতে হয়, এবং সেই ক্লোরিন ব্যবহারের কারণে একটা ধাঁচ বা একটা ধাক পানিতে থেকে যায়। পাইপলাইন বদল করার জন্য শুরু হওয়া 4 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হলে পানি বন্টনেরই সমস্যা দূর হবে বলে দাবি ঢাকা ওয়াসার। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। ইউরোপব্যাপী অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশে অধ্যুষিত বিভিন্ন শহরে। বুধবার থেকে শুরু হচ্ছে অ্যাম্বার লাইট নামের এই বিশেষ অভিযান। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলভুক্ত দেশগুলো প্রাথমিকভাবে 2 সপ্তাহের জন্য এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অবৈধভাবে বসবাসকারীদের গ্রেফতার এবং শাস্তি দেয়াই এই অভিযানের মূল লক্ষ্য। শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অবৈধ পথে বিগত বছরগুলোতে হাজার হাজার বাংলাদেশি ব্রিটেন সহ ইউরোপের পার্শ্ববর্তী দেশগুলোতে পাড়ি জমিয়েছে। বৈধতা পাওয়ার আশায় রাজনৈতিক আশ্রয় প্রার্থী হওয়ার পাশাপাশি বিভিন্ন উপায় অবলম্বন করেও কাজ হয়নি। বৈধতা দূরে থাক, নানা সমস্যায় জর্জরিত হয়ে তারা পার করছেন এক একটি দিন। এখানে পার্সেন্টেজ গড়ে 5 থেকে 2% লোক বৈধ হতে পারছে, আর বাকি বাইরে অনেক সমস্যা জর্জরিত থাকেন। আমরাও তাদের মধ্যে জর্জরিতদের মধ্যে আমরাও আছি। অ্যাম্বার লাইট অভিযানে অংশ নেওয়া সদস্য দেশগুলোকে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বসবাসকারীদের গ্রেফতার সহ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত অভিযান চলাকালে ভীত না হয়ে বাংলাদেশিদেরকে তাদের পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার পরামর্শ দিলেন কমিউনিটিরই অনেকে। আমরা যদি কোনো এখানে ক্রাইম না করে থাকি, আমরা কোনো অবৈধ কার্যক্রমের সাথে জড়িত না হয়ে থাকি, তাহলে আমাদের কোনো সমস্যার কারণ হবে বলে আমি মনে করি না।
বাঙালি যে ভাই বোনরা আছে যাদের কাগজ নেই, যারা অবৈধভাবে আছেন, তারা সতর্ক থাকবে। তবে ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা অনুযায়ী ইইউভুক্ত দেশগুলোতে বসবাসকারীদের জোরপূর্বক পার্শ্ববর্তী অন্যান্য দেশে পুশব্যাক করা হবে না বলে জানানো হয় ইইউ এর পক্ষ থেকে। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা মেনেই পুরো অভিযানটি পরিচালনা করা হবে। কাউকেই জোরপূর্বক পার্শ্ববর্তী অন্য দেশে ফেরত পাঠানো হবে না। বিমান, নৌ ও স্থলবন্দর সহ ট্রেন, বাস স্টেশন ও মহাসড়কগুলো এই অভিযানের আওতাভুক্ত থাকবে। এ সময় অবৈধ বাংলাদেশিদের একটু বাড়তি সতর্কতা সহ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকারও পরামর্শ দেন অনেকে। ভয়ের কিছু নয় আমি মনে করি না। যার যার যেসব কাগজপত্র আছে সাথে রাখবেন, এইটা তাদের রুটিন মাফিক একটা ইয়ে করবে। সবাই এই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চলবে। অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের গ্রেফতারে দীর্ঘদিন ধরে একটি স্মার্ট বর্ডার তৈরির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে আসছে ইইউ কাউন্সিল। গত বছরের অক্টোবরেও এই ধরনের একটি অভিযান পরিচালিত হয়। সে সময় গ্রেফতার করা হয়েছিল বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। সঠিক পথে দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন। স্থানীয় সময় রোববার পূর্ব লন্ডনে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। মারুফ মতিন আরও বলেন, উন্নত বিশ্বের দেশগুলো থেকে ধারণা নিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে ঢেলে সাজানো হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিটেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শাগির বখত ফারুক। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক এম এ কায়ুম ও মনির আহমেদ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এখন টেকনোলজিক্যালি অনেক ইমপ্রুভড, অনেক এগিয়ে গেছে। এবং শুধু টেকনোলজি না, যে কথাটা এখন আধুনিকভাবে বলা হয় যে স্ম্যাক, সোশ্যাল হতে হবে, অ্যানালিটিক হতে হবে, মোবাইল হতে হবে এবং ক্লাউডে থাকতে হবে, যাতে সবাই টেকনোলজিক্যালি এটা অ্যাক্সেস পায়। তো সেই কাজটা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ শুরু করেছে। শিগগিরই ছিটমহল সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে এসে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কথা হচ্ছে। ছিটমহল সমস্যার সমাধানে এই সংশ্লিষ্ট বিল দ্রুত পার্লামেন্টে তোলা হবে বলেও আশ্বাস দেন রাজনাথ সিং। কোচবিহারের বালাপুকুরিয়া পরিদর্শনের সময় ছিটমহলবাসীর সঙ্গে কথাও বলেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের উদ্দেশ্যে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এছাড়াও বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া তৈরি কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন বিএসএফ সদস্যরা। ছিটমহলবাসীরা কিভাবে জীবনযাপন করে সেটি দেখতে এসেছি। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হওয়া উচিত। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আগে থেকে আমাদের ভালো সম্পর্ক। আমরা এই সম্পর্ককে আরো মজবুত করার চেষ্টা করব। যৌতুক দিতে না পারায় স্বামীর নির্মম নির্যাতনে গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আহত ছাত্রীকে দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ.ম.স. আরেফিন সিদ্দিক। আহত ছাত্রীর পরিবারের দাবি, 2 বছর আগে বিয়ের পর থেকেই 5 কোটি টাকা যৌতুকের দাবি করে আসছিল তার স্বামী নাজিরউদ্দিন। চাহিদা মতো যৌতুক না পেয়েই ওই ছাত্রীর উপর নির্যাতন শুরু করে তার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। সোমবার স্বামীর নির্যাতনে অসুস্থ মেয়ের খবর পেয়ে টাঙ্গাইলের কালীহাতির শ্বশুরবাড়ি থেকে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করেন পিতা নুরুল ইসলাম। পরিবারের অভিযোগ, এই ঘটনায় নির্যাতনকারী স্বামী সেনাবাহিনীর কর্মকর্তা মেজর নাজিরউদ্দিনের বিরুদ্ধে মামলা করতে গেলেও তা নেয়নি পুলিশ। 1 বছর যাবত এই যৌতুক নিয়ে করতেছে বেশি। এটাও এক কারণ। আর মেয়েকে এখানে আসতেই দেবে না। তার বাড়ি, গাড়ি এবং 50 ভরি স্বর্ণ এগুলো চাইছে। স্যারেলে আজকে আমরা বারবার মামলা করার চেষ্টা করছি, কিন্তু ওই থানায় মামলা নিতে কখনোই রাজি হয়নি। আমরা সারাদিনই চেষ্টা করছি আজকে যেন মামলা নিতে, থানায় মামলা নিতে রাজি হয় না। আমরা আগামীকালকে কোর্টে মামলা করব। তো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে বিয়ে করেছে, তার হাজবেন্ড এই ধরনের অত্যাচার করবে, সে যে বর্ণনা দিচ্ছিল, এটা সত্যি মেনে নেওয়া যায় না। কেন এই ধরনের আচরণ করে মানুষ, আমি বুঝতে পারি না। আমাদের ছাত্রী যদি কোনো অত্যাচার নির্যাতনের শিকার হয়, সেটা আমাদের দায়িত্ব দেখা। ডিসিসি নির্বাচনের জন্য যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের আর প্রার্থিতার সুযোগ থাকছে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন তাদের প্রসঙ্গে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
এদিকে আগামী বুধ ও বৃহস্পতিবার সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শুরু হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। ডিসিসি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়েছে গত রোববার। মনোনয়ন প্রত্যাশী অনেক প্রার্থী সে সময়ের মধ্যে ফর্ম জমা দিতে পারেননি। তাদেরই একটি অংশ মঙ্গলবার নির্বাচন কমিশনে দেখা করেন কমিশনারদের সাথে। অনেকেরই অভিযোগ নির্দিষ্ট সময়ের আগে পৌঁছানোর পরও জমা দিতে পারেননি মনোনয়ন ফর্ম। 5টার আগে প্রবেশ করার পরও আমাদেরটা গ্রহণ করা হয়নি, বলছে আইনে নাই 5টার পর নেওয়ার, কিন্তু তখন 5টা বাজেনি, 5টা বাজার 5 মিনিট বাকি আছে। আমাদেরকে বলেছে আপনাদের ব্যাপারে আমরা এটা সর্ট আউট করবো, আবেদনপত্র জমা দিন। কালকে আবেদনপত্র জমা নিয়েছেন প্রত্যেকের। আজকে ওই দিনের এই অপরাহ্ন 2টা পর্যন্ত ওনারা আবেদনপত্র ফাইল পুট আপ করছেন, এটা করছেন, দিস এন্ড দ্যাট বলে আবেদনগুলো ওনারা বিবেচনা করেননি। এ ব্যাপারে কমিশন বলছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে যারা জমা দিতে পারেননি তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়া হবে না। ভিতরে বাইরের বিষয় নয়, 5টা পর্যন্ত নিতে হবে। এটা ভোট কেন্দ্রের এনক্লোজার না, যে এনক্লোজার ঢুকে গেলে ভিতরে নিতে। আমি জানি না কি ঘটেছে, তবে আমাদের অফিসাররা সঠিকভাবে কাজ করেছে। বিবেচনার কথা বলেছে, আমরা বিবেচনা করে দেখেছি, এগুলো গ্রহণ করার কোনো বিষয় নয়। এদিকে আগামী 1 ও 2রা এপ্রিল মনোনয়ন ফর্ম যাচাই বাছাইয়ের নির্ধারিত দিন। এজন্য বুধবার সকালে মেয়র প্রার্থীদের ডাকা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। বাছাইয়ের সময় প্রার্থী, তার প্রস্তাবকারী, সমর্থনকারী এবং প্রার্থী কর্তৃক নিযুক্ত কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। আগামীকাল মেয়র পদের এবং অন্যান্য কয়েকটি পদের মনোনয়নপত্র বাছাই করব এবং বাকিগুলি পরদিন বাছাই করব। শিডিউল নির্ধারণ করা আছে। যাচাই বাছাই শেষে যারা বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না তাদের জন্য পরবর্তী 3 দিন আপিলের সুযোগ থাকবে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিনকে সমর্থন দিয়েছে চট্টগ্রাম 14 দল। মঙ্গলবার এই কথা জানান জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল। এর আগে নগরীর একটি হোটেলে 14 দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল ও সংসদ সদস্য এম এ লতিফ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রার্থী নির্বাচন পরিচালনা কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। চোদ্দ দলের মনোনীত প্রার্থী আজম নাসিরের সপক্ষে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য, তাকে ভোটে নির্বাচিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবে। নির্বাচন কমিশন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নিরপেক্ষ ও সঠিক ভূমিকা পালন না করলে দেশের সচেতন জনগণ তাদেরকে ঘৃণা করবে বলে মন্তব্য করেছেন শত নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করেন তিনি। শত নাগরিক কমিটির 7 জন প্রতিনিধি এ সময় তার সঙ্গে ছিলেন। নির্বাচন কমিশন তার সঠিক ভূমিকা পালন না করলে ঢাকার মানুষ অথবা চট্টগ্রামের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। এই সচেতন মানুষরা তাকে বা এই নির্বাচন কমিশনকে ঘৃণা করা শুরু করবে। সরকারের যে নিরপেক্ষ ভূমিকা, এটা জাতি দেখুক, একটা উদাহরণমূলক, দৃষ্টান্তমূলক একটা কাজ হচ্ছে, হোক, এইটা আমরা চাচ্ছি। গণমাধ্যমে সংবাদ প্রচারের 24 ঘন্টার মধ্যে বরগুনায় অত্যাচার সইতে না পেরে বাপদাদার ভিটে ছেড়ে চলে যাওয়া 14টি হিন্দু পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে তাদের ফিরিয়ে নেওয়া হয়। আর সেখানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুনরায় তাদের ওপর হামলার ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। অন্যদিকে জেলা প্রশাসক তাদের আর্থিক সহায়তার ঘোষণা দেন। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে তালতলী উপজেলার গাববাড়িয়ার চন্দনতলা গ্রামে 14টি হিন্দু পরিবারকে নিয়ে আসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এর আগে ফিরিয়ে আনার জন্য সোমবার তালতলা পুলিশ ফাঁড়ির উদ্যোগে তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করা হয়। বাপ দাদার ঘরবাড়ি ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন হিন্দু পরিবারগুলো। এ সময় সেখানে আয়োজিত মতবিনিময় সভায় ভিটে ছেড়ে যাওয়া হিন্দু পরিবারগুলো সন্ত্রাসী রশিদ ও জাকির সর্দারের দিনের পর দিন অমানবিক অত্যাচারের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের কাছে পূর্ণ নিরাপত্তার দাবিও জানান তারা। আমরা নিরাপত্তাটা কঠিনভাবে চাই, যার ফলে যেন আমরা থাকতে পারতেছি। সবকিছুই আমাদের এখন ভালো লাগে। জেলা প্রশাসক মহোদয় আসছে, তারা আমাদের আশ্বাস দিচ্ছে
কিন্তু মনে তো ভরসা পাইতেছে না। বিটা বাড়ি ছাড়াই ছিল, এখন দেখেছি আসছে এখানে ঘর তৈরি হয়েছে, খুবই একটা ভালো লাগছে। এই অবস্থায় হিন্দু পরিবারের নিরাপত্তায় ওই এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন পুলিশ সুপার। আমরা বিভিন্ন সময় খোঁজ রাখবো, সবাই সবার দায়িত্ব পালন করবো, আমি এই আশা ব্যক্ত করছি। আর পুলিশের যে আপনারা বলেছেন ক্যাম্প ট্যাম্প কত কিছু, সবকিছুই আমার নলেজ যখন আসছে আপনারা সবকিছু পাবেন। দেখবেন হয়তো আমি অন্য ড্রেসে ঘুরতে ঘুরতে এই এলাকায় ঘুরছি আপনার এলাকায়। অন্যদিকে জেলা প্রশাসক পরিবারগুলোকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। প্রত্যেকটা পরিবারকে এই ঘর পুনর্বাসনের জন্য 2 বান্ডিল করে টিন দেওয়ার একদম নিয়ে আসা হয়েছে, তাই তো এখানে আছে। এবং এই পরিবার যে যদি কোনো অন্তত 20 দিনের মতো সংস্থান দিয়েছে, আমরা প্রত্যেকটা পরিবারকে 6,000 টাকা করে এখন দিয়ে দিই। সন্ত্রাসী রশিদের নির্যাতনের মুখে 2013 ও 2014 সালের বিভিন্ন সময়ে 5টি হিন্দু পরিবার গ্রাম ছেড়ে বরগুনা শহরে চলে যায়। সবশেষ এবছরের 13 থেকে 18 মার্চ ওই গ্রামের আরো 9টি পরিবার ভিটে মাটি ছেড়ে চলে যায়। সময় সংবাদ, বরগুনা। এদিকে বরগুনার চন্দনতলা গ্রামে হিন্দু পরিবারের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দলটির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রকৃত ঘটনাকে আড়াল করতে বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে কয়েকটি গণমাধ্যম অসত্য ও বানোয়ার সংবাদ পরিবেশন করছে। এতে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সত্য ঘটনা উদ্ঘাটনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান বেগম জিয়া। নাটক সিনেমায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ব্যবহার করতে হলে এখন থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি দেশীয় নাটক সিনেমাগুলোতে সাধারণত যেভাবে পুলিশের ভূমিকা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় তা না করতে অনুরোধ জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নেতিবাচক উপস্থাপনের কারণে জনমনে পুলিশ সম্পর্কে যে ধারণা দীর্ঘদিন ধরে গড়ে তোলা হচ্ছে তাতে পুলিশের কর্মোদ্দীপনায় প্রভাব পড়তে পারে। পাশাপাশি এই ধরনের বিরূপ প্রচার জনগণকে পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে আস্থাহীন করে তুলতে পারে। মোবাইল ফোনের সব ধরনের সেবার উপর উন্নয়ন সারচার্জ আরোপে খুশি হতে পারেননি মোবাইল অপারেটররা। তারা বলছেন, গ্রাম পর্যায়ে ও নিম্ন আয়ের মানুষের মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়বে। তবে যে গ্রাহকদের উপর এই সারচার্জ, তারা বলছেন দেশের উন্নয়নে কাজে লাগলে বাড়তি টাকা দিতে আপত্তি নেই তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। এবং শিক্ষা, স্বাস্থ্য। গেল বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে মোবাইল ফোন ব্যবহারের উপরে সারচার্জ আরোপ করে তা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহারের প্রস্তাব করেন। বিভিন্ন যাচাই বাছাই শেষে অবশেষে সোমবার মন্ত্রিসভার বৈঠকে উন্নয়ন সারচার্জ ও লেভি আইন 2015-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। খসড়ায় বলা হয়, মোবাইল ফোন ব্যবহারের উপরে 1% উন্নয়ন সারচার্জ আরোপ করা হবে। পূর্বের 15% ভ্যাটের সঙ্গে যুক্ত হবে 1% অতিরিক্ত চার্জ। মোবাইল ফোন ব্যবহারকারীগণ যে সকল সেবা গ্রহণ করেন তার মূল্যের উপরে মাত্র 1% সারচার্জ আরোপ করা হলে শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা যাবে। মোবাইল ফোনের যত ধরনের সেবা রয়েছে তার সবগুলোর উপরই এই চার্জ প্রযোজ্য হবে, আর তা বহন করতে হবে গ্রাহককেই। এর ফলে তৃণমূল পর্যায়ে গ্রাহকরা কিছু কিছু মোবাইল সেবা গ্রহণে নিরুৎসাহিত হতে পারে বলে আশঙ্কা করছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটপ। যার এফোর্ড করার ক্ষমতা আছে 1%, তার কাছে এটা কোনো অসুবিধা না। যার ক্ষমতা কম, তার কাছে মনে হয় যে এটা বাড়তি খরচ, ব্যয় বাড়ছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এইটা এক ধরনের প্রতিক্রিয়া হয়তো হবে। এখানে মোবাইলের সব ধরনের সেবার ক্ষেত্রে যদি 1% সারচার্জ আসে, তার মানে এখানে কিন্তু ইন্টারনেট ব্যবহারও আছে, বিভিন্ন স্বাস্থ্যসেবা, কৃষি, তথ্য, শিক্ষা, এই সমস্ত সেবাগুলো নিচ্ছি। তার মানে এই সেবার আমার ব্যয় বেড়ে যাচ্ছে। ব্যয় বেড়ে গেলে স্বাভাবিকভাবে মানুষের কিছু না কিছু সেবা নিতে তখন পিছিয়ে যাবে। উন্নয়নমূলক কাজের লক্ষ্যে 1% চার্জ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন শহরের গ্রাহকরা। 1% ওনারা কেটে নিবে, এটা যদি কোনো কারো উপকার হয়, কোনো ভালো কাজে লাগে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। শিক্ষা খাতে হয় বা বিভিন্ন খাতে, যেমন চিকিৎসা খাতে হয়, এইসব খাতে যদি সরকার ভর্তুকি দেয় আমাদের এই ফোনের টাকাটা নিয়ে, তাহলে আমরা অবশ্যই এটা ভালো চোখেই দেখি। প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে গিয়ে এটা হচ্ছে যে যখন সম্মিলিতভাবে একটা বিশাল রূপ নিবে, তখন এটা দেশের ভালো কোনো কাজে লাগতে পারে। জাতীয় সংসদে পাশ হলেই আরোপ করা হবে নতুন এই চার্জ, আর এ বাবদ বছরে 140 কোটি টাকা আয় হবে বলে আশা করছে সরকার। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দাবি বাস্তবায়নে বরিশালে জেলা প্রশাসকের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাত 9টার দিকে নগরীর কাঠপট্টি এলাকায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল শাখার কার্যালয়ে বৈঠকে বসেন ওষুধ ব্যবসায়ীরা। এ সময় ঢাকায় অবস্থানরত জেলা প্রশাসক শহীদুল আলম সমস্যা সমাধানের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। এর আগে সন্ধ্যায় সদর রোডের নিউ মেডিকেল ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ওষুধ রাখার অভিযোগে ব্যবসায়ী মনোজকে জরিমানা করা হয়। ব্যবসায়ী মনোজ জরিমানার টাকা দিতে না পারায় তাকে আটক করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নগরীর প্রায় 400 ফার্মেসিতে তালা ঝুলিয়ে ধর্মঘট করেন ওষুধ ব্যবসায়ীরা। আমাদের জেলা প্রশাসক সাহেব ফোন করে উনি অনুরোধ করছেন যে আমি আমার সাথে আলোচনা না করা পর্যন্ত আপনি এই প্রোগ্রামটা স্থগিত করেন। উনি ঢাকাতে আছেন, উনি বলছেন রবিবার দিন সকালে উনি আমাদের সাথে আলোচনা করবেন। এই আলোচনা যদি রবিবার দিন তার সাথে আলোচনা ফলপ্রসূ হয় তাহলে আমাদের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে, আর যদি না হয় তাহলে রোববারের পর থেকে আমরা পরবর্তী প্রোগ্রাম ঘোষণা করব। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এই প্রথমবারের মতো জয় পেল অল প্রোগ্রেসিভ কংগ্রেস এপিসি। নির্বাচন কমিশন জানিয়েছে 20 লাখেরও বেশি ভোট পেয়ে সাবেক সেনা শাসক মুহাম্মাদু বুহারি বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করেছেন। আর এর মাধ্যমে অবসান ঘটল জোনাথনের পিপলস ডেমোক্রেটিক পার্টির 15 বছরের শাসনের। বিজয়ী দল অল প্রোগ্রেসিভ কংগ্রেস এপিসির এক মুখপাত্র জানিয়েছেন, এরই মধ্যে বুহারিকে স্বাগত জানিয়েছেন জোনাথন। বিজয়ের খবরে আনন্দ উল্লাস শুরু করেছেন বুহারির সমর্থকেরা। গত শনি ও রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবেই দেশটির প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। 1960 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর বিভিন্ন সামরিক শাসকের শাসনে ছিল নাইজেরিয়া। 1999 সাল থেকে নির্বাচন হলেও সেসব নির্বাচনে ব্যাপক কারচুপি, জালিয়াতির অভিযোগ উঠেছিল। এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের খবর। দুদলের দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আগেই। তারপরও বাংলাদেশ ভারতের ম্যাচে ছিল মর্যাদার লড়াই। এতে অবশ্য হারেনি কোনো দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুদল গোলশূন্য ড্র করেছে। অন্যদিকে দিনের অপর ম্যাচে সিরিয়া 2-1 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। ফলে গ্রুপ সেরা হয়ে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সিরিয়া। আর টুর্নামেন্টের তৃতীয় সেরা রানার আপ হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে উজবেকিস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘুটঘুটে অন্ধকারে জোনাকি পোকার মতো জ্বলছে মোবাইলের আলো। অলস কোনো দিন নয়। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময় দীর্ঘ প্রায় 30 মিনিটের জন্য অন্ধকারের চাদরে ঢাকা পড়ল বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম। পাওয়ার গ্রিডে বিপর্যয়ের কারণে শুধু স্টেডিয়াম নয়, পুরো এলাকায় নেমে আসে অন্ধকার। যে ম্যাচে বিদ্যুতের এই লুকোচুরি, সে বাংলাদেশ ভারত অনূর্ধ্ব 23 ম্যাচে ভাগ্যদেবীও লুকোচুরি করেছে দুদলের সাথে। বাছাই পর্ব থেকে বিদায় ঘণ্টা আগে বেজে গেল মর্যাদা রক্ষার লড়াইয়ে ম্যাচের শুরুতে দুদল ছিল আক্রমণাত্মক। তবে মাঠে দুদলের খেলোয়াড়রা আগ্রাসন দেখালেও ব্যর্থ হয় ফুটবলীয় সৌন্দর্য তুলে ধরতে। অনেকটাই ম্যারম্যারে গোলশূন্য প্রথমার্ধ ও বিদ্যুৎ বিভ্রাটের প্রায় 1 ঘণ্টা পর আবারও মাঠে নামে দুদল। তবে এবার নিজেদের কিছুটা গুছিয়ে নেন ক্রুইফের শিশুরা। ছোট ছোট পাসে পরিকল্পিত আক্রমণ শানে ভারতের রক্ষণদুর্গে। কিন্তু দক্ষ স্ট্রাইকার ও সফরকারী গোলরক্ষকের দৃঢ়তায় গোল বঞ্চিত থাকতে হয় স্বাগতিকদের। আক্রমণ ভাগের ধার বাড়াতে ম্যাচ শেষ হওয়ার 13 মিনিট আগে মাঠে নামেন তকলিস। হেমন্তের সাথে জুটি বেঁধে ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত কিছু আক্রমণে করলেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ক্রুইফের শিষ্যদের। অন্যদিকে দিনের প্রথম ও গুরুত্বপূর্ণ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হয়েছিল উজবেকিস্তান। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকে জমে ওঠে লড়াই। ম্যাচের 28 মিনিটে ওমর কোরবানির হেড গোলে এগিয়ে যায় সিরিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে উজবেকিস্তানের রাকমোনভ সিরিয়ার আল বাহারকে ডি বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দিয়ে পেনাল্টি উপহার দেন আল ফাকিরের শিষ্যদের, যা থেকে গোল আদায় করে নেন ওমর কোরবানি। দ্বিতীয়ার্ধে আগ্রাসী উজবেকিস্তানের পক্ষে একটি গোল পরিশোধ করেন মাহাস তালিব। ম্যাচের বাকি সময় গোলশূন্য থাকলে 2-1 গোলের জয়ের সাথে গ্রুপ সেরা হয়ে মাঠ ছাড়ে সিরিয়া। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হরতাল অবরোধের মাঝেই বুধবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হলে দায় বিএনপি জামায়াত জোটের, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। নির্বাচনের উদ্দেশ্য থাকলে বেগম জিয়া সাধারণ ভোটার পুড়িয়ে মারত না, তার লক্ষ্য অবৈধভাবে ক্ষমতায় বসা, বললেন সৈয়দ আশরাফ। সুষ্ঠু নির্বাচনের জন্য মামলা প্রত্যাহারের দাবি বিএনপির। প্রার্থীদের মধ্যে যাদের মামলা রয়েছে তাদের বিবরণী কমিশনে দেওয়া হয়েছে, জানালো ডিএমপি।
গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীতে তীব্র পানি সংকট, চরম দুর্ভোগে নগরবাসী, দায় এড়াতে নানা অজুহাত ও আসার। এবং ইউরোপ জুড়ে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের খবরে বিভিন্ন শহরে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক, বৈধ কাগজপত্র থাকলেও দুশ্চিন্তায় অনেকে। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।